এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আমেরিকা, ইংল্যান্ড এবং ফ্রান্সের হস্তক্ষেপ ছাড়া ইসরায়েল ইরানের শতকরা 25% ক্ষেপণাস্ত্র আটকাতে পারত না, বিশ্লেষকের মন্তব্য। ইরানের ট্রু প্রমিস অভিযানে সারা বিশ্ব খুবই খুশি, প্রেস টিভিকে কেনিয়ার আইন প্রণেতা। বাংলাদেশ এবং কাতারের মধ্যে 5টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক সই, এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঙ্গলসূত্র মন্তব্যে অসন্তোষ বাড়ছে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী অন্যত্র মিত্র দেশের সাহায্য ছাড়া ইরানের হামলার 75% বেশি লক্ষ্যবস্তু প্রতিহত করতে সফল হতে পারত না। সামরিক ও কৌশলগত বিষয়ের বিশেষজ্ঞ কর্নেল হাতেম করিম আল ফালাহির মতটিও এর কাছাকাছি। তিনি বলেছেন, ইরানের মোকাবেলায় ইসরায়েল একা, তাই ইরানের সঙ্গে বৃহৎ যুদ্ধের শক্তি ও ক্ষমতা তার নেই। আল জাজিরা টিভি চ্যানেল জানিয়েছে, ইরান গত শুক্রবার সকালে ইস্পাহানের আকাশে সংঘটিত বিস্ফোরণ সম্পর্কে বলেছে, সেখানে কোনো ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেনি। দেশের স্পর্শকাতর কোনো স্থাপনাতেও কোন রকমের ক্ষয়ক্ষতি হয়নি। অথচ আমেরিকার মিডিয়াগুলো সেদেশের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েল ইরানের হামলার জবাবে ইস্পাহানে হামলা চালিয়েছে। আল ফালাহি আরও বলেন, ইসরায়েল তার 3 প্রধান মিত্র শক্তি আমেরিকা, ইংল্যান্ড এবং ফ্রান্সের হস্তক্ষেপ ছাড়া ইসরায়েলের দিকে আসা রকেটের শতকরা 25% আটকাতে কিংবা গুলি করতে পারত না। ইসলামী প্রজাতন্ত্র ইরান ট্রু প্রমিস নামে যে অভিযান চালিয়েছে তাতে সারা বিশ্ব খুবই খুশি। তিনি বলেন, ইরান এই অভিযানের মাধ্যমে মূলত ইহুদিবাদী এবং পশ্চিমা বড়দর্পী শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। গতকাল ইরানের প্রমিস ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। ইংরেজি ভাষা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। ফারহাম আলিম বলেন, ইরান ট্রু প্রমিস অভিযানের মাধ্যমে বিশ্বের কাছে প্রমাণ করে দিয়েছে যে আমেরিকা ইহুদিবাদী ইসরায়েল ও পশ্চিমা উপনিবেশবাদী শক্তিগুলো যা করতে চাইবে তা বিনা শাস্তিতে করতে পারবে না। কেনিয়ার এই সংবাদ সংসদ সদস্য আরও বলেন, ইরান নিজেকে, তার মিত্রদেরকে রক্ষা করতে এবং ইহুদিবাদী ইসরায়েল বড়দর্পী শক্তিগুলোর বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম। ফারহাম আলিম বলেন, তারা মনে করেছিল তারা যাকে খুশি হত্যা করতে পারে, যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তির উপর তারা বোমা হামলা চালাতে পারে এবং এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করার অধিকার আমাদের নেই। কিন্তু ইরান সেই ধারণাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। এতে আমি ব্যক্তিগতভাবে খুশি এবং আমি বিশ্বাস করি পশ্চিমা ও ইহুদিবাদী বলদর্পী শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কারণে সারা বিশ্ব খুশি। আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির মাঝে গত কয়েক মাসে এটা স্পষ্ট হয়েছে যে ইরান বিশ্বের একটা বড় নৌশক্তিতে পরিণত হতে যাচ্ছে। এটা পশ্চিমা আধিপত্যবাদী দেশগুলো কখনো চায়নি এবং এমন পরিস্থিতি যাতে তৈরি না হয় সে লক্ষ্যে সর্বশক্তি নিয়োগ করেছে, কিন্তু তাতে কাজ হয়নি। তবে বড় নৌশক্তি হিসেবে ইরানের উত্থান বিশ্বের স্বাধীন জেতা দেশগুলোর জন্য কল্যাণ বয়ে আনবে। এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দেশগুলো নিশ্চিতভাবে উপকৃত হবে। পশ্চিম এশিয়ায় গত কয়েক মাস ধরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের আল-আকসা তুফান অভিযান সফলভাবে বাস্তবায়িত হওয়ার পরপরই গাজাবাসী তথা সব ফিলিস্তিনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে দখলদার ইসরায়েল। গাজা যুদ্ধ গত 6 মাসের বেশি সময় ধরে চলছে এবং এর ফলে 1 লাখেরও বেশি ফিলিস্তিনি শহীদ, আহত ও নিখোঁজ হয়েছে। গাজার বাইরের প্রতিরোধ সংগঠনগুলো দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছে এবং সামরিক পদক্ষেপ নিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ইসলামী
প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একমত হয়েছে। দেশগুলো অভিযোগ করেছে ইরান অন্যান্য দেশ এবং বিভিন্ন প্রতিরোধকামী সংগঠনগুলোর কাছে ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেট ভবনে গত 1 এপ্রিল ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের জবাবে গত 13 এপ্রিল রাতে ইরান যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তারপরেই নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা সিদ্ধান্ত নিলেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল গতকাল বলেন, জোটের সদস্যরা লুক্সেমবার্গ বৈঠকে নীতিগতভাবে একমত হয়েছে যে ইরানের বিরুদ্ধে ড্রোন সম্পর্কিত বর্তমান যে নিষেধাজ্ঞা আছে তার পরিধি বাড়ানো হবে, যাতে অন্য দেশের কাছে ইরান ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে না পারে। তিনি বলেন, রাশিয়ার কাছে ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহের সম্ভাবনা রয়েছে। এর বাইরেও আঞ্চলিক কোন দেশ বা গোষ্ঠীর কাছে যাতে ইরান ক্ষেপণাস্ত্র সরবরাহ না করতে পারে এই নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে তা নিশ্চিত করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ ও কাতার বহুমুখী ক্ষেত্রে সম্পর্ক জোরদার ও সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে সহায়তা করতে মঙ্গলবার 10টি সহযোগিতার বিষয়ে নথি সই করেছে, যার 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি এসব নথি সই প্রত্যক্ষ করেন। চুক্তি সই হওয়া 5টি বিষয় হল বাংলাদেশ ও কাতারের মধ্যে আইনি ক্ষেত্রে সহযোগিতার চুক্তি, পারস্পরিক বিনিময়, উন্নয়ন ও সুরক্ষা সম্পর্কিত চুক্তি, কাতার ও বাংলাদেশ এর মধ্য আয়ের ক্ষেত্রে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি রোধের চুক্তি, সাগর পথে পরিবহন চুক্তি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা কাতার চেম্বার অব কমার্স অব ইন্ডাস্ট্রির মধ্যে যৌথ ব্যবসা পরিষদ গঠনের চুক্তি। এছাড়াও 5টি সমঝোতা স্মারক সহ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতার চুক্তিও স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঙ্গলসূত্র মন্তব্যে অসন্তোষ বাড়ছে। সিপিআইএম কংগ্রেসের পর এবার মোদীর বিরুদ্ধে কমিশনে চিঠি লিখলেন 17,400 সাধারণ নাগরিক। ফলে এক প্রকার চাপে পড়েই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সব অভিযোগ খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। রাজস্থানের বাঁশোয়ারায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যকে এক বাক্যে ঘৃণা ভাষণ আখ্যা দিয়ে তার নিন্দায় সরব হয়েছেন বিরোধী সব নেতা। রোববার রাজস্থানের একটি সভায় গিয়ে তিনি বলেন, সরকারে থাকাকালীন কংগ্রেস বলেছিল দেশের সম্পদের উপর মুসলিমদের অধিকার সকলের আগে, অর্থাৎ দেশের সম্পদ বন্টন করা হবে তাদের মধ্যে যাদের পরিবারে বেশি সন্তান রয়েছে। অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেয়া হবে দেশের সম্পদ। কংগ্রেসের ইশতেহারেই বলা হয়েছে মা বোনদের সোনার গয়নার হিসেব করে সেই সম্পদ বিতরণ করা হবে। মনমোহন সিং এর সরকার তো বলেই দিয়েছে দেশের সম্পদে অধিকার মুসলিমদেরই, আপনাদের মঙ্গলসূত্রটা বাদ দেবে না। লোকসভা নির্বাচনকালীন প্রধানমন্ত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দা শুরু করেছে কংগ্রেস। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। আপনারা অনুষ্ঠান শুনছেন শর্টে 25 মিটার ব্যান্ডে এবং বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। পাকিস্তান সফররত ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন, পাকিস্তানের সঙ্গে তার দেশের অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে এবং সকল ক্ষেত্রে দুদেশ তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। তিনি গতকাল ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা ঘোষণা করেন। রাইসি বলেন, পাকিস্তান ও ইরানের উচিত দুদেশের জনগণের স্বার্থে তাদের বিশাল সক্ষমতাকে ব্যবহার করা। তিনি বলেন, সন্ত্রাসবাদ, নিরাপত্তাহীনতা, সংঘবদ্ধ অপরাধ ও মাদক চোরাচালানের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে তেহরান ও ইসলামাবাদ অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। মানবাধিকার রক্ষার লক্ষ্যে দুদেশের নিজেদের মধ্যে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা শক্তিশালী করার উপরও জোর দিয়েছে বলে জানান ইরানের প্রধান নির্বাহী। তিনি বলেন, ইরান ও পাকিস্তানের মধ্যে বর্তমানে যে বাণিজ্য বিনিময় রয়েছে তা মোটেই সন্তোষজনক নয়। এই বিনিময়কে উভয় দেশ $10 বিলিয়ন উন্নীত করতে চায়।
আমেরিকার প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস পত্রিকা বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের তৈরি টানেল ধ্বংস করতে ব্যর্থ হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী। এ কারণে ইসরায়েলের চলমান আগ্রাসন সত্ত্বেও গাজার এই প্রতিরোধ যোদ্ধারা টিকে থাকবে এবং ঘুরে দাঁড়াবে। আমেরিকার বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি গতকাল বলেছে, গাজার বিস্তৃত টানেল ব্যবস্থাকে ধ্বংস করতে পারেনি ইসরায়েল, যেসব টানেল শত শত মাইল জুড়ে বিস্তৃত এবং এর গভীরতা 15 তলা ভবনের সমান। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার টানেল ব্যবস্থায় বিশাল বিশাল ভূগর্ভস্থ কমপ্লেক্স রয়েছে, যা কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করা হয়। পত্রিকাটি বলেছে, হামাসের ক্ষয়ক্ষতি সত্ত্বেও সংগঠনটির শীর্ষ পর্যায়ের নেতৃত্ব এখানে বহাল রয়েছে এবং তারা টানেল ও অপারেশন সেন্টারের একটি সুবিশাল ভূগর্ভস্থ নেটওয়ার্কে অবস্থান করেন। ভূগর্ভস্থ টানেল হামাসকে টিকে থাকতে এবং যুদ্ধ বন্ধের পর তাদের পুনর্গঠনে ভূমিকা রাখবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রতি সংহতি এবং ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদ জানাতে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন জোরদার হয়েছে। গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের প্রতি আমেরিকার সর্বাত্মক সমর্থনের প্রতিবাদ জানানো হচ্ছে এসব আন্দোলন থেকে। এর অংশ হিসেবে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশাল একটি গ্রুপ গাজা সলিডারিটি এনক্যাম্পমেন্ট নামে একটি আন্দোলন গড়ে তুলেছে। আন্দোলনের অংশ নিয়ে শত শত শিক্ষার্থী ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন কোম্পানির সাথে সম্পাদিত নানামুখী চুক্তি বাতিলের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলন মোকাবেলার জন্য কর্তৃপক্ষ গতকাল সমস্ত ক্লাস স্থগিত করে। এর আগে চলতি সপ্তাহের প্রথম দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলন মোকাবেলার জন্য পুলিশ ডাকে। এতে কয়েকশো শিক্ষার্থীকে পুলিশ ঘেরাও করলে আন্দোলন আরও বৃহত্তরভাবে ছড়িয়ে পড়ে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এই প্রতিবাদ আমেরিকার MIT, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়, মিশিগান এবং ইয়েল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মার্কিন সরকার ইউক্রেনকে নতুন করে $6,100 কোটি যে সামরিক প্যাকেজ অনুমোদন করেছে, তা শুধুমাত্র ইউক্রেনের আরও বহু সংখ্যক মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল একথা বলেছেন। গত শনিবার মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ বিদেশি সহায়তা প্যাকেজের আওতায় $9,500 কোটি একটি বিল পাশ করে। এই বিলের প্রায় 2/3 ব্যয় করা হবে ইউক্রেনের জন্য। তবে রাশিয়া এ ব্যাপারে তেমন কোনো উদ্বেগ প্রকাশ করেনি। গতকাল পেসকভ বলেন, এই মার্কিন সহায়তা প্যাকেজ ইউক্রেন যুদ্ধের মৌলিক কোনো পরিবর্তন ঘটাতে পারবে না। তিনি আরও বলেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি এখন সবার কাছে খুবই পরিষ্কার যে মার্কিন অর্থ এবং অস্ত্র ইউক্রেন যুদ্ধের কোনো পরিবর্তন আনবে না, বরং এতে শুধুমাত্র ইউক্রেনের জনগণের মধ্যে ক্ষয়ক্ষতির মাত্রা বাড়াবে। আরও অনেক বেশি ইউক্রেনের নাগরিক নিহত হবে, তারা বড় ক্ষতির মুখে পড়বে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ এবারে আমরা আমন্ত্রণ জানাচ্ছি দৃষ্টিপাতের শুরুতেই আপনার রয়েছে ইরানের হাতে আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যায়ে ট্রাম্প কার্ডের সংখ্যা দিন দিন বাড়ছে। এর একটি হল ক্রমবর্ধমান নৌশক্তি, যা আধিপত্যবাদীদের উদ্বেগ বাড়িয়ে চলেছে। তাদেরও আশঙ্কা ইরানের নৌশক্তি বৃদ্ধি পাওয়ায় আধিপত্যবাদের শিকার দেশগুলো সুবিধা পাবে। এ সম্পর্কেই দৃষ্টিপাতে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। শুনুন সহকর্মী সোহেল আহমেদের পরিবেশনায়। আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির মাঝে গত কয়েক মাসে এটা সুস্পষ্ট হয়েছে যে ইরান বিশ্বের একটা বড় নৌশক্তিতে পরিণত হতে যাচ্ছে। এটা পশ্চিমা আধিপত্যবাদী দেশগুলো কখনো চায় না। তবে বড় নৌশক্তি হিসেবে ইরানের উত্থান বিশ্বের স্বাধীন চেতা দেশগুলোর জন্য কল্যাণ বয়ে আনবে। এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দেশগুলো নিশ্চিতভাবে উপকৃত হবে। পশ্চিম এশিয়ায় গত কয়েক মাস ধরে
উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের আল-আকসা তুফান অভিযান সফলভাবে বাস্তবায়িত হওয়ার পরপরই গাজাবাসী তথা সব ফিলিস্তিনির বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করেছে দখলদার ইসরায়েল। গাজা যুদ্ধ গত 6 মাসেরও বেশি সময় ধরে চলছে এবং এর ফলে 1 লাখেরও বেশি ফিলিস্তিনি শহীদ বা আহত কিংবা নিখোঁজ হয়েছে। গাজার বাইরের প্রতিরোধ সংগঠনগুলো দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছে এবং সামরিক পদক্ষেপ নিচ্ছে। ইহুদিবাদীরা দামেস্কে ইরানি দূতাবাসের কনসুলেট বিভাগে সন্ত্রাসী হামলা চালানোর পর ইরান ঘোষণা দিয়ে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়েছে। গত 14 এপ্রিল ইরান যে অভিযান চালিয়েছে তার নাম হচ্ছে সত্য প্রতিশ্রুতি। এ অভিযানে ইরান থেকে দখলদার ইসরায়েল লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। অনেক বিশ্লেষক এই অভিযানকে বিশ্বের সবচেয়ে বড় ড্রোন অভিযান বলে অভিহিত করেছেন। এই অভিযানে ইসরায়েলের বহু কৌশলগত ক্ষতি হয়েছে। এই হামলায় ইরানের নৌশক্তি ব্যবহার করা হয়নি, তবে ইরানের নৌশক্তির উন্নয়ন ও অগ্রগতি স্বাধীন জেতা জাতিগুলোর জন্য বড় এক সুসংবাদ হিসেবে বিবেচনা করছেন অনেক বিশ্লেষক। ইরানের নৌশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, ইহুদিবাদী ইসরায়েল এবং আরো 2-3টি উপনিবেশবাদী দেশের জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান সাম্প্রতিক বছরগুলোতে কৌশলগত হরমুজ প্রণালীতে উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম হয়েছে। জ্বালানি পরিবহনের ক্ষেত্রে এই প্রণালীটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ এবং বিশ্বের 60% বেশি জ্বালানি আমদানি রপ্তানিতে এই প্রণালী ব্যবহার হয়। এছাড়া সাম্প্রতিক মাসগুলোতে আঞ্চলিক উত্তেজনার মাঝে ইরানের ঘনিষ্ঠ মিত্র ইয়েমেনের হুথি আনসারুল্লাহ বাব আল মানদেব প্রণালীর উপর বড় ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। বাব আল মানদেব প্রণালীটিও দখলদার ইসরায়েল এবং পশ্চিম ইউরোপীয় শক্তিগুলোর জন্য একটি কৌশলগত প্রণালী এবং বিশ্বাসযোগ্য পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের 12% বেশি কন্টেইনার বাকি জাহাজ এই প্রণালী ব্যবহার করে থাকে। অর্থাৎ পণ্য বাণিজ্যের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। এ অবস্থায় কৌশলগত প্রণালীগুলোর উপর ইরান এবং তার মিত্রদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার শক্তি মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা আধিপত্যবাদী ফ্রন্টের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। কারণ প্রকৃতপক্ষে ইরানের হাতে আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যায়ের ট্রাম্প কার্ডের সংখ্যা দিন দিনই বাড়ছে, যা কোনোভাবেই আধিপত্যবাদীদের স্বার্থ রক্ষা করবে না। তবে ইরান এবং ইরানের মিত্রদের নৌশক্তি বৃদ্ধি পাওয়ায় আধিপত্যবাদের শিকার দেশগুলো, বিশেষ করে এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোর জন্য বড় ধরনের সুসংবাদ হিসেবেই গণ্য করছেন। যারা যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনি কোথা থেকে আমাদের সংবাদটি শুনলেন, এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এগুলোর সংবাদ শুনতে পারে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।